আসসালামু আলাইকুম। জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা খানিকটা জটিল। এই কথাগুলো এ কারণে বলছি যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের 59তম অধিবেশন, যেটি 16 জুন অনুষ্ঠিত হলো, সেখানে সংস্থাটির চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন। সেটা হচ্ছে এরকম যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংগঠন, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সীমিত করে। যদিও ভলকার তুর্ক তার বক্তব্যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেননি, তবে আওয়ামী লীগের বিচার বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা, নিষিদ্ধ করা যায় কিনা, এইসবের জায়গা থেকে তো সরকার আইনের সংশোধন করেছে এবং বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেছে। সেই জায়গা থেকে প্রশ্ন, যদি তাই হয়ে থাকে ভলকার তুর্কের বক্তব্যটি এমন, তাহলে তার বক্তব্যে সরকার কতটা গুরুত্ব দিবে? যেখানে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে 1400 মানুষ হত্যার কথা বলা হয়েছে, সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। শুধু গুরুত্ব নয়, পুঁজি হিসেবে গ্রহণ করেছে এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে, বেশ শক্তিশালী হয়েছে এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার। কিন্তু এই ধরনের মন্তব্য, ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল, সেই রিপোর্টের শেষাংশেও কিন্তু বলা ছিল যে জাতিসংঘ তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না। সরকার সেদিকে তাকায়নি। আবার ভলকার তুর্ক যে বক্তব্যটি দিলেন, সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে, তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে, এটুকু ধরে নেওয়া যায়। কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য, সেগুলো আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার। তার কারণ আওয়ামী লীগের সময় যে একের পর এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল, বিশেষ করে 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল, যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে, ডক্টর ইউনূস সরকার আসার পরে এ পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ টু শব্দটি করেনি। বরং জাতিসংঘের বাংলাদেশস্থ যিনি আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, তিনি গত 4 জুন যে মন্তব্য করেছেন সেটি আপনারা জানেন। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয়, সব জনগণের অংশগ্রহণ, এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও গোয়েন লুইস একটি মন্তব্য করেছিলেন। সেটি হচ্ছে যে দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার, অতএব এই বিষয়ে তাদের কিছু বলার নেই। আবার ভলকার তুর্ক বললেন, এবং এর আগে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টেও বলা ছিল যে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকে তারা সমর্থন করে না। এখন করিডোর ইস্যুতেও তো আমরা জাতিসংঘের ভূমিকাটা জানি। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের যে পথ, সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতলে নেওয়ার চেষ্টা করছে। জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়েই প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়গুলো এলো, পরবর্তীতে আবার এই গোয়েন লুইস, বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিনি আবার বললেন না, এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি। এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থাপিত হতে দেখছি। আবার সেনাবাহিনী সম্পর্কে ওই ভলকার তুর্ক বিবিসিতে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনে সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায়, সেই জন্য সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ। বা ভলকার তুর্ক তিনি এটি নিজে নাকি আমাদের সেনাপ্রধানকে বলেছিলেন, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল। এই যে ভলকার তুর্ক যে মন্তব্যটি করেছিলেন, এটিও তিনি করতে পারেন না বা এটা করার কথাও নয়। এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘ রেজলিউশন আনতে হবে, সেগুলো তো নিশ্চয় হয়নি। তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী, নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় হতে দেখছি। অতএব এর মধ্য দিয়ে
আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তাদের যে মন্তব্যটি, সেটি আপাতত কোনো কাজে আসবে না এমনটি ধরে না, মানে এমনটা ধরে নেওয়া গেলেও এর একটি প্রভাব অবশ্যই থাকবে। আর যে বিষয়টি এই সঙ্গে মানে একই সঙ্গে তুলে ধরা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার একটি কার্যালয় খোলার বিষয়ে ভলকার তুর্ক 16 জুন একই সময়ে তার বক্তব্যে বলেছেন যে তিনি আশা করছেন যে এই সংক্রান্ত বাংলাদেশের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটি খুব দ্রুত বাস্তবায়ন হবে। এটিও একটি বিতর্কিত বিষয়। এবং একটু বলে রাখি যে সরকারকে একটা চাপের মুখে রাখতেই আবার মানে এই ধরনের মন্তব্য করেছেন কিনা রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে। তার কারণ এই বিষয়টি গত সম্ভবত অক্টোবর থেকেই আলোচনায় এসেছে। যখন ভলকার তুর্ক বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন জাতিসংঘের এই কার্যালয়টি খোলার বিষয়ে আলোচনা আসে এবং ওই সময়ে আমাদের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি বলেছিলেন যে একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে, এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে। অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো তারা সরাসরি তদন্ত করতে পারবে, অর্থাৎ জাতিসংঘ সরাসরি তদন্ত করতে পারবে। এটি আপাত দৃষ্টিতে একটি ভালো মানে গোবেচার টাইপের একটি মন্তব্য মনে হতে পারে, কিন্তু আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার সবাইকে যে জাতিসংঘের এই যে লোকাল অফিস খোলার যে ইতিহাস আমাদের সামনে রয়েছে সেটি খুবই নেতিবাচক। যেমন যদি একটু বলি, শ্রীলঙ্কায় যখন তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছিল, তখন জাতিসংঘ 10 বছর ধরে দিন দেওয়া করেছে সেখানে একটি তাদের কার্যালয় খোলার জন্য। শ্রীলঙ্কা অনুমতি দেয়নি, না পেয়ে পরবর্তীতে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে, ভারত সহ একাধিক দেশে তারা তাদের অফিস খোলার চেষ্টা করেছে, কেউ অনুমতি দেয়নি। অনুমতি না দেওয়ার কারণ আছে। তার আগে একটু বলে নিই, যেসব দেশে এ পর্যন্ত জাতিসংঘের কান্ট্রি অফিস বা ছোটখাটো পর্যায়ে কোনো লোকাল অফিস খোলা হয়েছে তার মধ্যে কোন দেশগুলো রয়েছে। যেমন কান্ট্রি অফিস খুলতে পেরেছে ব্যাংকক সহ কয়েকটা দেশে। এর পাশাপাশি রয়েছে বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, গুয়েতেমালা, গায়ানা, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, প্যালেস্টাইন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেনে। দেশগুলোর নাম শুনলে আপনারা বুঝতে পারছেন এর সব কটি রাষ্ট্র কোনো না কোনোভাবে সংকটে নিমজ্জিত। কোথাও যুদ্ধ, কোথাও জাতিগত সংঘাত, কোথাও আঞ্চলিক সংঘাত। বাংলাদেশে এই ধরনের জাতিগত সংঘাত বা আঞ্চলিক সংঘাতের কি সৃষ্টি হয়েছে? তাহলে তারা খুলতে চায় কেন? খুলতে চাওয়ার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ বিশেষ কিছু দাতা রাষ্ট্রের চাঁদার মাধ্যমে পরিচালিত হয়, বা বিশেষ করে মানবাধিকার বিষয়ক এই হাই কমিশন তাদের চাঁদার মাধ্যমে চলে। জাতিসংঘ যেসব জায়গা তাদের কান্ট্রি অফিস খুলেছে সেই সব দেশে এই দাতা রাষ্ট্রগুলো, কথিত দাতা রাষ্ট্রগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে জাতিসংঘের এই সোকল কান্ট্রি অফিসের মাধ্যমে। এবং যেসব রাষ্ট্রের নীতি তাদের সঙ্গে সাংঘর্ষিক, তখন জাতিসংঘের এই ধরনের অফিসের মাধ্যমে তারা তাদের যেই এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করে। এর সাথে করিডোর ইস্যুটি রয়েছে, আমাদের মনে রাখা দরকার। এই করিডোর ইস্যু সহজে তারা ধামাচাপা দিবে না, এখান থেকে সরে আসবে না পশ্চিমা রাষ্ট্রগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র। এটুকু আমরা অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে মনে করছি। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশায় এখন বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে ভীষণ রকমের এক ধরনের উদ্দীপনা কাজ করছে। তারা আশায় বুক বেঁধেছেন এবং স্বপ্নে বিভোর হয়ে আছেন। সরকারের পক্ষ থেকে একটা প্রিলিমিনারি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কোনো নেতিবাচক কথা এটা নিয়ে এখন না বলাই ভালো। সরকার বলেছে যদি কিন্তু হতে পারে, ওটাকে আমরা শতভাগ ধরে নিই যে ধরুন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলো প্রথমার্ধে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। তো যখন আপনি প্রথম আর্ধ মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে একটি নির্বাচন, তখন আপনি একটু স্মরণ করেন তো 15ই ফেব্রুয়ারি যে শব্দটি,
এটা আপনাদের মনে পড়ে কিনা? এবং 15ই ফেব্রুয়ারি এই শব্দটি যখন মনে আসে, তখন আপনাদের কি মনে হয়? 15ই ফেব্রুয়ারি নির্বাচন এবং এই প্রথম ইতিহাসে একতরফা নির্বাচন হলো বাংলাদেশে। এইরকম একতরফা বিনা ভোটে নির্বাচন এবং একটি অস্থায়ী নির্বাচন হয়নি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য, নিজেদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারার জন্য, কিংবা নিজে কবর খুঁড়ে সেই কবরের মধ্যে গিয়ে শুয়ে পড়ার জন্য একটা মানুষের কর্মকাণ্ডকে যেমন মনে হয় তেমনি আপনি 15ই ফেব্রুয়ারির সেই যে বিএনপির নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার করা, পদ্ধতি করা, সংবিধান সংশোধন করা, নিজেদের ক্ষমতা ত্যাগ করা, আর একটি নির্বাচন অনুষ্ঠান করে সেই নির্বাচনের মাধ্যমে নিজেরা পরাজিত হওয়া, প্রতিপক্ষকে বিজয়ী করে তারপর নিজেদের দলের নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদেরকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলে দেওয়ার যদি কোনো দুর্ভাগ্যজনক ইতিহাস এই বাংলাদেশে থাকে, ওটি 15ই ফেব্রুয়ারিতে রচিত হয়েছিল সব দিক থেকে। ফলে এটাকে আপনি কি বলবেন? কোফা, সৌভাগ্য, নাকি টার্নিং পয়েন্ট? এখন এই যে বিএনপির সেই যে কুখ্যাত 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এটি কেন হলো, কিভাবে হলো, সেই ইতিহাস আমরা সবাই জানি। কারা করেছিল, কেন করেছিল, এর দ্বারা কারা লাভবান হয়েছিল, সেই সময় আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব সংঘাত থেকে শুরু করে সব কিছু আমরা জানি। তো কাজেই সেই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমরা 15 তারিখকে স্মরণ রেখে আবার 2026 সনে আরেকটি নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে। তাহলে 2026-এর পাশে আপনি যদি একটা 6 ধরেন, তাহলে সেই 6কে আপনি একবার কল্পনা করেন। 2026-এর 6, 2006 সালের 6, 1996 সনের 6। তাহলে 6 সংখ্যাটি বিএনপির জন্য মানে কতটা বিপজ্জনক, এটা আপনি শুরু করেন প্রথম থেকে। বিএনপির যে রাজনৈতিক বিবর্তন, সেই বিবর্তনের সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদের জন্য তৈরি হয় 1986 সনে 6, তারপরে 1996 সনে 6, 2006 সনে 6, 2006 সনের পরে আবার 10 বছর পরে আপনারা আসেন 2016 সনে। বিএনপি তস নস করে দিয়েছে 2016 সনে। আবার 2026-এর 6, গেল 6 সংখ্যা। ফলে এই যে সংখ্যা তত্ত্ব নিয়ে জ্যোতির্বিজ্ঞান বলেন, তারপর অঙ্কবিদরা বলেন, তারা যে বিভিন্ন শুভ সংখ্যা বা কারো কারোর জন্য 3, কারো কারোর জন্য 6, কারো কারোর জন্য 7, কারো কারোর জন্য 1 শুভ, কারো কারোর জন্য অশুভ, এই কথাগুলো বলেন, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। ফলে বিএনপির জন্য 6 সংখ্যাটি, 6, নাম্বার 6, আমার দৃষ্টিতে এটা একটা মহাবিপদ, বিপদ সংকেত, বা মানে 10 নম্বর বিপদ সংকেতের নম্বর 6। সেকেন্ড হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস বিএনপির জন্য সব সময়টাতে একেবারে প্রথম থেকে, জিয়া রহমান সাহেব যখন মানে 1975 সনের 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে 7ই নভেম্বর এলো। 7ই নভেম্বর থেকে যে রাজনৈতিক বিবর্তন, পট পরিবর্তন, বিএনপির ক্ষমতা গ্রহণ এবং ওনার বিরুদ্ধে একের পর এক যে কু হয়েছে, তার জীবনটাকে তস নস করে ছেড়ে দিয়েছে, এটা আপনি 1975 সনের না 1976 সনের ফেব্রুয়ারি মাসটা জিয়া রহমান সাহেবের পুরো মাসটা কেমন কেটেছে একটু খুঁজে দেখেন তো। আবার একইভাবে 1975 সনের ফেব্রুয়ারি মাসটা তার জন্য কতটা বিব্রতকর, কতটা বিপজ্জনক এবং কতটা ফ্রাস্ট্রেটেড ছিল। যারা তার সহকর্মী ছিলেন, কর্নেল ওলি সাহেব থেকে শুরু করে
অন্যান্য যারা জীবিত আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো যে 1975 সনের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে সেনা সদরে যে সকল ঘটনা ঘটেছে এবং বঙ্গবন্ধুর সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যে সকল ঘটনা ঘটেছে তাতে জিয়াউর রহমান কোন পর্যায়ে ছিলেন, 76 সনের ফেব্রুয়ারি মাসে কেমন ছিলেন, কিংবা উনি যে বছর শহীদ হলেন, যে তারিখে শহীদ হলেন সে বছর ফেব্রুয়ারি মাসে ওনার জীবন কেমন গেছে, কোন অবস্থার মধ্যে উনি ছিলেন, জাস্ট একটু খোঁজ নিয়ে দেখেন। তারপরে আগে তো বললাম 15 ফেব্রুয়ারি নির্বাচন। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বেগম জিয়া যে সর্বশেষ সাজাপ্রাপ্ত হয়ে কোর্ট তাকে সাজা দিল এবং তিনি যে জেলে গেলেন, এটা কোন মাসে গেছে? খুঁজে দেখেন ফেব্রুয়ারি মাসে। কত সালের ফেব্রুয়ারি মাসে বেগম জিয়া জেলখানাতে গেলেন? একটু খোঁজ নিয়ে দেখেন তো, যেটা কি মার্চে গেছেন, জানুয়ারিতে গেছেন, না কোন মাসে গেছেন। ওনার জীবনের আজকের বেগম জিয়ার যে সকল ধারাপাত বা সকল কষ্ট, সকল বেদনা, যা কিছু বলেন, সেটা কিন্তু ওনার জেলে যাওয়ার পর, উনি যেই দিন জেলে গেছেন ওই দিন থেকে তার জীবনের যে নতুন একটা উপাখ্যান, সেই উপাখ্যান তাকে রীতিমতো ফিনিশ করে দিয়েছে। তিনি যে বের হয়েছেন জেল থেকে, এখন আর সেই বেগম জিয়া নেই। তার সেই শক্তি, তার সেই স্থিতি, তার সেই কর্মক্ষমতা পুরোটাই শেষ করে দিয়েছে একটা জেল জীবন। এটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, তারেক রহমান সাহেবকে একটু জিজ্ঞাসা করেন তো যে 1/11-এর পরে তার জীবনের যে সবচেয়ে যে দুঃসময়টা গেছে সেটা 2007 সন, অর্থাৎ 1/11 যখন হলো 2006 সনে, তো 2007 সনে যে সময়টিতে, তখন ফেব্রুয়ারি মাসটা তার কাছে কেমন গেছে একটু ক্যান্টনমেন্টে জেলখানাতে বা তিনি যখন বন্দী ছিলেন সেই ফেব্রুয়ারি মাসটা একটু তাকে কাউন্ট করতে বলেন। আপনারা কাউন্ট করেন, নিজেরা কাউন্ট করেন যে ফেব্রুয়ারি মাসটা কেমন গেছে। এখন আমি যেমন বিএনপির একজন কর্মী হিসেবে 2018 সন থেকে এই দলটার সঙ্গে আছি। 2018 সনের সে ডিসেম্বর মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে জানুয়ারি মাসের সেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো 2019 সনে, আসার পরে ফেব্রুয়ারি মাসে আমার জীবন এবং বিএনপির সমস্ত প্রার্থীদের জীবন যে বিভীষিকা আসলো, মামলা দ্বারা, মোকদ্দমা দ্বারা, গ্রেপ্তার দ্বারা, সে 2019 সনের ফেব্রুয়ারি মাসটা আমরা যারা নির্বাচন করেছিলাম আমাদের পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে। অর্থাৎ ডিসেম্বরে যে ঘা হয়েছে আমাদেরকে, নভেম্বর এবং ডিসেম্বরে ঘা হয়েছিল যা, সেই ঘাগুলো পুরো জানুয়ারি মাসে পৌঁছেছে। আর 2019 সনের ফেব্রুয়ারি মাসে সেই ঘা, দগদগে ঘা, পচে গলে আমাদের সবাইকে শেষ করে দিয়েছে। তো কাজেই সেই ফেব্রুয়ারি মাসের আরেকটি নির্বাচন হতে যাচ্ছে 2026 সনে। বিএনপির সব মানুষ সেই নির্বাচনে যেতে পারে, আমি সেই নির্বাচনে যাওয়ার মতো দুঃসাহস আমার নেই। এটা আমার দুর্বলতা হতে পারে, এটা আমার অজ্ঞানতা হতে পারে। অনেকে বলতে পারেন যে আপনি এই সমস্ত কুফাটুফা বলেন, আপনি এত কুসংস্কারবাদী কেন? সবই তো আল্লাহর দিন। ভালো কথা, আল্লাহর দিন। তো আল্লাহর দিন যদি সবই হবে, তো কিয়ামত কেন শুক্রবারে হবে? আল্লাহর দিন যদি সবই ভালো হবে, তবে আল্লাহ রাসূল কেন সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার কেন রাখতেন বলেন? মহরম মাসের 10 তারিখ কেন? পৃথিবীর সমস্ত ঘটনা মহরম মাসের 10 তারিখে কেন ঘটতে হবে? একেবারে সবসময় এই ঘটনা কেন ঘটতে হবে? সারা পৃথিবীর যত তোলপাড় করা ঘটনা সৃষ্টি থেকে এ পর্যন্ত, দ্য বুক অফ জেনেসিস থেকে শুরু করে পবিত্র বাইবেল, কোরআন, তাওরাত, জাবুর, যা কিছু বলেন, সব জায়গায় দেখবেন মহরম মাসের 10 তারিখ ওই একই দিনে একই ঘটনা ঘটেছে। কেন বারবার? আপনি কি দেখবেন আপনাকে যে একটা মশায় কামড় দেয়, কিংবা আপনার নাকের উপর, কানের উপর একটা মাছি বসে, ভীষণ রকম আপনি বিরক্ত বোধ করেন। বারবার আপনি গিয়ে দেখবেন যেই জায়গাটাতে মশাটা বসেছে বা মাছি বসেছে, আপনি তাড়িয়ে দিয়েছেন, ও একটু পরে ঘুরে এসে ঠিক ঠিক সেম জায়গাতে আপনাকে দংশন করবে এবং সেই জায়গায় বসবে এবং আপনার বিরক্তি উৎপন্ন করবে। এই গেল প্রকৃতির লীলাখেলা। বসন্ত বসন্তকালেই আসে, কালবৈশাখী বৈশাখ মাসে আসে, বৈশাখ মাসে হয়, অন্য সময় হয় না। বর্ষাকাল আষাঢ় মাসে হয়, আষাঢ় শ্রাবণে বর্ষা আসে, ফুল ফুটে কখন, কোকিল ডাকে কখন? কোকিল কি অন্য সময় আসতে পারে না?
কেন আসে না? এটা প্রকৃতির নিয়ম। এটাই আল্লাহ এইভাবে সৃষ্টি করে রেখেছেন। এবং আল্লাহ নিদর্শন তৈরি করে দিয়েছেন যে ওই মুসা আলাহিস সাল্লামকে তুর পর্বতে যেতে হবে, বা আল্লাহ রাসূলকে হীরা পর্বতে উঠে সেই গুহার মধ্যে ধ্যান করতে হবে। আপনাকে হজ উমরা করার জন্য ওই কাবাতেই যেতে হবে, ওই আরাফাতের ময়দানে যেতে হবে, মিনা এবং মুজদালেফায় যেতে হবে। হিন্দু যারা ধর্মাবলম্বী তাদেরকে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে যেতে হবে। এর বাইরে কোনো জিনিস নেই। তা আপনার প্রতিটি জায়গাকে আল্লাহ বিশেষায়িত করেছেন, পাহাড় পর্বতকে বিশেষায়িত করেছেন, প্রতিটি দিনকে, ক্ষণকে বিশেষায়িত করেছেন, প্রতিটি বছরকে বিশেষায়িত করেছেন, প্রতিটি ব্যক্তিকে। আপনি কি ইমাম মাহাদি হতে পারবেন? আপনি কি দাজ্জাল হতে পারবেন? আপনি কি নবী হতে পারবেন? রাসূল হতে পারবেন? পারবেন না। তো যার জন্য এই যে আমরা বলি যে আল্লাহর সব দিন সমান বা সবকিছু সম্ভব, এগুলো না। আল্লাহ আমাদেরকে অনেকগুলো নিদর্শন দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো তো কোনো খুঁত পাও কিনা, বারবার তাকাও, কোনো খুঁত পাও কিনা। তো এই যে এগুলো দেখো, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, এই পৃথিবী ভ্রমণ করো, বিচরণ করো, তারপর সিদ্ধান্ত নিয়ে কাজ করো এবং ওই কাজের মধ্যে তোমাদের বরকত আমি নিহিত রেখেছি। এইভাবে আল্লাহ তার বান্দাদেরকে সম্বোধন করেন। তো কাজে এই প্রকৃতি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। তো সেই শিক্ষার কারণেই আমি যেমন দেখা গেল যে সেই বিএনপিতে আসলাম, এসে যে বিপত্তিতে পড়লাম, এবং ওই সময়টাতে 2018 সনের সেই যে নির্বাচন, আমি শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ভিক্ষা চাই না, কুত্তার সামলো, আল্লাহ এমপি হতে চাই না, প্রাণ নিয়ে এখান থেকে যেন যেতে পারি, সম্মান নিয়ে যেন এখান থেকে যেতে পারি, আর জীবনে এইরকম পরিস্থিতিতে আর আসবো না। আমি যেখানে যে জিনিসগুলো জানছি, যে সংখ্যা তত্ত্বগুলো জানছি, যে বিষয়গুলো জানছি, যে ইতিহাসগুলো জানছি, তো সেই দিক থেকে আমার তো সাহস হয় না এরকম একটা পরিস্থিতিতে যাওয়ার জন্য। যাদের সাহস হয় অবশ্যই তারা আমার চেয়ে সাহসী, আমার চেয়ে আমলদার, আমার চেয়ে একিনদার, আরও ভালো, তাদের কথা আলাদা। কিন্তু আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটাই আমি বললাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।